গোসলের পর চুল ভিজে ছিল। আয়নার সামনে বসে আঁচড়াচ্ছিলাম। ছেলে এসে পেছনে দাঁড়াল। বলল, আমি আঁচড়িয়ে দিই কেউ? আমি বললাম, না আমি পারব। সে জোর করে আমার হাত থেকে আয়না নিয়ে নিল। আমার পেছনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল, খুব আস্তে আস্তে। প্রতিটা চুল যেন গুনে গুনে। আমার ভিজা চুলের গন্ধ নীল গভীর করে। বলল, তোমার চুলের গন্ধ আমাকে মাতাল করে দেয় গু। আমি বললাম, এসব কি বলছিস? সে আমার চুল দিয়ে খেলতে লাগল, লম্বা চুল পেঁচিয়ে খুলে দিয়ে। আমি আয়নায় তার মুখ দেখতে পেলাম, এক অন্যরকম দৃষ্টি। সে আমার কাঁধে হাত রাখল। বলল, মা, তোমার চুল যেন আমার হাতের মুঠো বন্দী হয়ে থাক। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সে আমার চুলে মুখ গুজে দিয়ে বলল, আমি তোমার চুলের মালিক হতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমি সারা জীবন তোমার চুল আঁচড়িয়ে দেব। আমার ভিজা চুল থেকে পানি ঝরে পড়ছিল। তার কথাগুলো আমার হৃদয়ে সেই পানির মতোই গড়িয়ে পড়ল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, অবিক আর তিথি। অবিক ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তিথি ১১ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে অবিকের অদ্ভুত আচরণ দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু আমি জানতাম না যে এই ঘটনা আমাদের পারিবারিক জীবনে একটি অবিশ্বাস্য রহস্যের সূত্রপাত করতে চলেছে। সেই দিনই বিকেলে অবিক আমার কাছে এসে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির গোপন ইতিহাস সম্পর্কে? আমি অবাক হয়ে বললাম, কি রকম গোপন ইতিহাস? অবিক বলল, আমাদের দাদুর আমলে এই বাড়িতে একটি গুপ্তধন লুকানো ছিল। আর সেই গুপ্তধনের চাবি লুকানো আছে মায়ের চুলের ভিতরে গু। আমি হেসে বললাম, এ আবার কি কথা? চুলের ভিতরে চাবি? অবিক গম্ভীর মুখে বলল, মা, আমি সিরিয়াস। দাদুর ডায়েরিতে এই কথা লেখা আছে। তিনি লিখেছেন যে পারিবারিক উত্তরাধিকারের চাবি তার পুত্রবধূর কেশগুচ্ছে গোপন করে রেখেছেন গু। আমার মনে পড়ল, শ্বশুরমশাই সত্যিই আমার চুলের খুব প্রশংসা করতেন। তিনি সব সময় বলতেন, সুমিত্রার চুলে আছে আমাদের পারিবারিক গৌরবের ছাপ। কিন্তু আমি কখনো এর গূঢ় অর্থ বুঝতে পারিনি। অবিক বলে চল, মা, দাদু লিখেছেন যে চুলের একটি বিশেষ অংশে একটি ছোট্ট সোনার চাবি লুকানো আছে। সেই চাবি দিয়ে খোলা যাবে বাড়ির গোপন তিজোরি। আমি বললাম, কিন্তু আমার তো এত লম্বা চুল, এর মধ্যে কোথায় খুঁজব? অবিক বলল, তাই তো আমি তোমার চুল এত মনোযোগ দিয়ে আঁচড়াচ্ছিলাম। আমি খুঁজে বের করতে চাইছি সেই রহস্যময় চাবি কে। এবার আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। অবিকের আজব আচরণের পিছনে ছিল এই গুপ্তধনের সন্ধান। সেদিন রাতে স্বামী রবীন্দ্র ফিরে এসে যখন এই কথা শুনল, তখন সে বলল, আমার বাবা সত্যিই অনেক রহস্যময় মানুষ ছিলেন। তিনি প্রত্নতত্ত্বের গবেষণা করতেন। হতে পারে সত্যিই কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছেন গু। পরের দিন সকালে আমরা সবাই মিলে অবিকের সাথে আমার চুল খুঁজতে শুরু করলাম। তিথিও অনেক উৎসাহ নিয়ে যোগ দিল। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর হঠাৎ করে অবিক চিৎকার করে উঠল, পেয়েছি, পেয়েছি! আমার চুলের গোড়ার কাছে একটি ছোট্ট সোনার চাবি আটকে ছিল। এত ছোট যে সহজে চোখে পড়ার কথা নয়। চাবিটি ছিল একেবারে অন্যরকম ডিজাইনের, প্রাচীন শৈলীতে তৈরি। রবীন্দ্র বলল, এবার আমাদের খুঁজে বের করতে হবে এই চাবি কোনো তালা খোলে কি। আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। প্রতিটি আলমারি, প্রতিটি ড্রয়ার, এমনকি দেয়ালের প্রতিটি অংশ পরীক্ষা করলাম। ২ দিন খোঁজাখুঁজির পর তিথি হঠাৎ বলল, মা, পুরনো স্টোর রুমের মেঝেতে কি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা সবাই স্টোর রুমে গিয়ে মেঝে পরীক্ষা করলাম। সত্যি একটি জায়গায় মেঝে ফাঁপা আওয়াজ দিচ্ছিল। রবীন্দ্র হাতুড়ি দিয়ে সেই অংশ ভাঙল। নিচে দেখা গেল একটি ছোট্ট তিজোরি। তিজোরিতে একটি ছোট্ট তালা ছিল। আমরা উত্তেজনায় কাঁপছিলাম। অবিক আমার চুল থেকে পাওয়া চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করল। চাবি ঠিকমতো ঢুকে গেল এবং ক্লিক শব্দে তালা খুলে গেল। তিজোরির ভিতরে ছিল কয়েকটি সোনার মুদ্রা, কিছু মূল্যবান পাথর এবং একটি পুরনো চিঠি। চিঠিটি খুলে পড়ার পর আমরা জানতে পারলাম যে শ্বশুরমশায় একজন গুপ্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই সম্পদ ছিল তার গোপন কর্মকাণ্ডের জন্য সংগ্রহ করা অর্থ। তিনি চেয়েছিলেন পরবর্তী প্রজন্ম এই অর্থ দিয়ে দেশের কল্যাণে কাজ করুক।
চিঠিতে আরও লেখা ছিল যে তিনি জানতেন যে অবিক একদিন এই রহস্যের সমাধান করবে। তাই তিনি চাবিটি এমনভাবে লুকিয়ে রেখেছিলেন যে শুধুমাত্র পরিবারের সদস্যরাই খুঁজে পেতে পারবে। আমরা সিদ্ধান্ত নিলাম এই অর্থ দিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ব। অবিক বলল, মা, দাদুর স্বপ্ন পূরণ করতে পারলে কতই না ভালো লাগবে। আমি গর্বের সাথে দেখলাম আমার ছেলে কত বুদ্ধিমান এবং দেশপ্রেমিক। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই আরও কাছাকাছি এসেছি। অবিকের সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। সে এখন আমার চুলের যত্ন নেওয়ার সময় বলে, মা, তোমার চুল শুধু সুন্দরী নয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের পারিবারিক ঐতিহ্যের গৌরবময় ইতিহাস। রবীন্দ্র অবাক হয়ে বলল, বাবার এত বড় রহস্য এতদিন আমরা জানতামই না। আমরা বুঝতে পারলাম যে প্রতিটি পরিবারে এমন কিছু না কিছু লুকানো ইতিহাস থাকে যা আমরা কল্পনাও করতে পারি না। তিথি এখন স্কুলে গিয়ে বন্ধুদের বলে, আমার দিদির চুলে ছিল গুপ্তধনের চাবি। সবাই প্রথমে অবিশ্বাস করলেও পরে যখন প্রমাণ দেখেছে তখন সবাই অবাক হয়েছে। আমাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা বলে, সুমিত্রার মতো ভাগ্যবান মহিলা আর নেই। কিন্তু আমি জানি, এটা শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটা পারিবারিক ভালোবাসা এবং একসাথে থাকার ফল। অবিক এখন দেশের ইতিহাস নিয়ে আরও বেশি পড়াশোনা করছে। সে বলে, মা, দাদুর মতো আমিও দেশের জন্য কিছু একটা করতে চাই। আমার মনে হয় পারিবারিক ঐতিহ্য এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়। এই ঘটনার পর আমি আরও বুঝতে পেরেছি যে জীবনে কখন কী ঘটবে তা কেউ বলতে পারে না। একটি সাধারণ চুল আঁচড়ানো থেকে শুরু হওয়া ঘটনা এত বড় একটি রহস্যের সমাধান করে দিল। আমাদের দাতব্য প্রতিষ্ঠানের কাজ এখন পুরোদমে চলছে। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দিচ্ছি। অবিক নিজেও সেখানে কাজ করে। প্রতিদিন নতুন নতুন মানুষের মুখে হাসি ফোটাতে পারছি। রবীন্দ্র মাঝে মাঝে বলে, বাবা যদি জীবিত থাকতেন তাহলে কত খুশি হতেন দেখে যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমিও মনে করি শ্বশুরমশায়ের আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। অবিক এখন আমার সাথে সব বিষয়ে খোলামেলা আলোচনা করে। তৃতীয় বড়দের সম্মান করতে শিখেছে। আমার চুলের যত্ন নেওয়ার সময় এখন সবাই মিলে বসি। অবিক আমার চুল আঁচড়ায়, তিথি তেল মালিশ করে, আর রবীন্দ্র আমাদের পারিবারিক ইতিহাসের গল্প বলে। এখন আমি বুঝতে পারি যে পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। অর্থসম্পদ তো আসে যায়, কিন্তু পারিবারিক ভালোবাসা এবং ঐতিহ্য চিরকাল থেকে যায়। অবিক মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, মা, তোমার মনে হয় দাদু আর কোনো রহস্য লুকিয়ে রেখেছেন? আমি হেসে বলি, তোমার যদি আগ্রহ থাকে তাহলে খুঁজে দেখো। কিন্তু আমি জানি সবচেয়ে বড় রহস্য হচ্ছে পারিবারিক ভালোবাসা, যা আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে। এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে জীবনে অপ্রত্যাশিত ঘটনা আমাদের কাছে নিয়ে আসতে পারে অসাধারণ সব অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা আমাদের করে তোলে আরও বুদ্ধিমান, আরও দায়িত্বশীল। আজ যখন আয়নার সামনে বসে চুল আঁচড়াই, তখন মনে পড়ে যায় সেই অবিশ্বাস্য দিনের কথা। অবিকের কৌতূহল এবং অধ্যবসায় আমাদের পরিবারের জীবনে নিয়ে এসেছে এক নতুন অধ্যায়। এখন আমাদের পরিবারে প্রতিটি সদস্য একে অপরের প্রতি আরও যত্নশীল। আমরা বুঝেছি যে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে খুঁজে বের করার। আমার এই অভিজ্ঞতা থেকে অন্য পরিবারগুলোও শিখতে পারে যে পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাস কত মূল্যবান। আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি এবং উপদেশ আমাদের জীবনকে করে তুলতে পারে আরও সমৃদ্ধ। অবিক এখন কলেজে তার বন্ধুদের কাছে আমাদের পারিবারিক গল্প বলে। সবাই অবাক হয়ে শোনে এবং বলে, তোমার মায়ের মতো মা সবার থাকে না। এই কথা শুনে আমার মন ভরে যায় গর্বে। তিথিও এখন আরও দায়িত্বশীল হয়েছে। সে বুঝেছে যে পরিবারের প্রতিটি সদস্যের নিজস্ব গুরুত্ব আছে। আমাদের পারিবারিক বন্ধন এখন আরও মজবুত। রবীন্দ্র বলে, সুমিত্রা, তোমার ধৈর্য এবং ভালোবাসার কারণেই আমাদের পরিবার এত সুখী। আমি জানি এই সুখ আমাদের সবার যৌথ প্রচেষ্টার ফল। আমাদের দাতব্য প্রতিষ্ঠান এখন এলাকার একটি পরিচিত নাম। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করছি। অবিক বলে, মা, দাদুর রেখে যাওয়া অর্থ এত ভালো কাজে লাগছে দেখে আমার খুব ভালো লাগে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে কখনো কোনো ছোট ঘটনাকে অবহেলা করা উচিত নয়। কে জানে, কোনো ছোট ঘটনা থেকে শুরু হয়ে যেতে পারে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আমার পরিবারের সবাই এখন আরও কাছাকাছি। আমরা একসাথে সময় কাটাই, একসাথে স্বপ্ন দেখি, একসাথে কাজ করি। এটাই তো পারিবারিক জীবনের আসল সৌন্দর্য। অবিক এখনও মাঝে মাঝে আমার চুল আঁচড়িয়ে দেয়া, কিন্তু এখন তার উদ্দেশ্য শুধু ভালোবাসা প্রকাশ করা। আমিও খুশি মনে তাকে এই কাজ করতে দিই।
আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা প্রমাণ করে যে জীবনে অলৌকিক কিছু না থাকলেও পারিবারিক ভালোবাসা এবং একতাই পারে অসাধ্য সাধন করতে। আমাদের গল্প শেষ হলেও আমাদের পারিবারিক যাত্রা চলমান থাকবে আরও অনেক দিন। কিছু মাস পর আমাদের জীবনে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। একদিন সকালে ডাকপিয়ান একটি রেজিস্ট্রির চিঠি নিয়ে এল। চিঠিটি ছিল কলকাতার একটি আইনি অফিস থেকে। পরে জানতে পারলাম যে আমাদের দাদুর একটি পুরনো বন্ধুর উইলে আমাদের নাম লেখা আছে। রবীন্দ্র বলল, এ আবার কি ব্যাপার? আমরা সবাই মিলে কলকাতা গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে দাদুর বন্ধু প্রফেসর গৌতম বসু তার সব সম্পত্তি আমাদের দাদুর পরিবারের নামে দিয়ে গেছেন। কারণ তার কোনো সন্তান ছিল না এবং তিনি দাদুকে ভাই মনে করতেন। প্রফেসর বসুর বাড়িতে গিয়ে আরও অবাক হলাম। সেখানে ছিল একটি বিশাল লাইব্রেরি, পুরনো পাণ্ডুলিপি এবং দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অভিক্ত যেন স্বর্গে পৌঁছে গেল। সে বলল, মা, এসব দেখলে মনে হয় আমি কোনো জাদুঘরে এসেছি। প্রফেসর বসুর রেখে যাওয়া ডায়েরিতে আমরা পেলাম আরও অনেক রহস্যের সন্ধান। তিনি লিখেছিলেন যে দাদুর সাথে মিলে তারা ভারতের অনেক প্রাচীন মন্দিরের গুপ্ত সম্পদ রক্ষা করেছিলেন বিদেশি লুটেরাদের হাত থেকে। তিথি একটি পুরনো ম্যাপ দেখে বলল, দিদি, এটা দেখো। এখানে আমাদের জেলার অনেক জায়গার নাম লেখা আছে। ম্যাপটি দেখে বুঝতে পারলাম এটি আমাদের এলাকার দুর্লভ প্রত্নতত্ত্ব স্থানগুলোর একটি গোপন মানচিত্র। রবীন্দ্র বলল, মনে হচ্ছে বাবার জীবনে আরও অনেক রহস্য ছিল যা আমরা জানতাম না। আমিও ভাবছিলাম কত অজানা ইতিহাসের সাথে আমাদের পরিবার জড়িত। প্রফেসর বসুর বাড়ি থেকে ফেরার সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে এই লাইব্রেরি এবং সংগ্রহশালা আমরা জনসাধারণের জন্য খুলে দেব। অভিক বলল, মা, এসব মূল্যবান জ্ঞান শুধু আমাদের কাছে রেখে লাভ কি? সবাই যেন এর সুবিধা নিতে পারে। কলকাতা থেকে ফেরার পর আমাদের গ্রামে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। স্থানীয় প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা আমাদের বাড়িতে এসে বলল যে আমাদের জমিতে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খনন কাজ শুরু হওয়ার পর দেখা গেল যে এটি প্রায় ৫০০ বছরের পুরনো একটি মন্দির। মন্দিরের গর্ভগৃহে পাওয়া গেল অসংখ্য পুরনো মূর্তি এবং শিলালিপি। প্রত্নতত্ত্ববিদরা বলল যে এই আবিষ্কার আমাদের এলাকার ইতিহাসকে নতুনভাবে লিখতে হবে। অভিক এই খনন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে শুরু করল। সে বলল, মা, মনে হচ্ছে দাদু জানতেন যে এখানে একটি মন্দির আছে। তাই তিনি এই জায়গায় বাড়ি বানিয়েছিলেন। আমিও এই কথার সাথে একমত হলাম। মন্দিরের খনন কাজে আমরা পেলাম আরেকটি চমকপ্রদ জিনিস। মন্দিরের নিচে একটি গুপ্ত সুড়ঙ্গ আছে যা আমাদের বাড়ির স্টোর রুম পর্যন্ত বিস্তৃত। এই সুড়ঙ্গ দিয়ে প্রাচীনকালে সাধুসন্তরা গোপনে যাতায়াত করতেন। তিথি অনেক উৎসাহ নিয়ে বলল, দিদি, আমাদের বাড়িটা তো একটা ঐতিহাসিক জায়গা। আমি হেসে বললাম, হ্যাঁ মা, আমরা কতটা ভাগ্যবান যে এমন একটি জায়গায় আমাদের বাস। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের জমিকে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করল। আমাদের বাড়িও এখন একটি হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি পেল। সরকার আমাদের এই জায়গা রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ সাহায্য দিল। রবীন্দ্র বলল, সুমিত্রা, মনে হচ্ছে আমাদের পরিবারের সাথে এই মাটির একটা বিশেষ সম্পর্ক আছে। আমিও মনে করি আমাদের পূর্বপুরুষরা এই মাটিতে শুধু ঘর বানিয়েই থেমে থাকেননি, তারা এর ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করেছেন। অভিক এখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে। সে বলে, মা, দাদুর স্বপ্ন আমি পূরণ করব। আমাদের দেশের ইতিহাস রক্ষায় আমিও কাজ করব। তার এই সিদ্ধান্তে আমি খুবই গর্বিত। মন্দিরের খনন কাজে আরেকটি অবিশ্বাস্য জিনিস পাওয়া গেল। একটি শিলালিপিতে লেখা ছিল যে এই মন্দিরের পৃষ্ঠপোষক ছিলেন আমাদের পূর্বপুরুষরা। অর্থাৎ আমাদের পরিবার এই এলাকায় শত শত বছর ধরে বসবাস করে আসছে। এই আবিষ্কারের পর স্থানীয় সংবাদপত্রগুলো আমাদের পরিবারের গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করল। টেলিভিশনের সংবাদেও আমাদের গল্প দেখানো হল। তিথি খুবই খুশি হয়ে বলল, দিদি, আমরা তো বিখ্যাত হয়ে গেছি। কিন্তু বিখ্যাত হওয়ার চেয়েও বড় কথা হল আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা বুঝেছি যে আমাদের শেক্ট কত গভীর এবং আমাদের দায়িত্ব কত বেশি। আমাদের দাতব্য প্রতিষ্ঠানের সাথে এখন যোগ হয়েছে একটি গবেষণা কেন্দ্র। অভিক সেখানে তরুণ প্রত্নতত্ত্ববিদদের প্রশিক্ষণ দেয়া। অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে এসে গবেষণা করে। রবীন্দ্র তার চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় এই কাজে নিয়োজিত হয়েছে। সে বলে, সুমিত্রা, আমার মনে হয় এই কাজই আমার আসল পেশা। আমিও তার সাথে একমত। তিথিও এখন ইতিহাস নিয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিচ্ছে। সে বলে, দিদি, আমিও দাদা আর বাবার মতো এই কাজ করব। আমার মনে হয় আমাদের পরিবারের ঐতিহ্য এভাবেই এগিয়ে চলবে। আজকাল আমার চুল আঁচড়ানোর সময় আমি ভাবি সেই দিনের ঘটনা থেকে আমাদের জীবনে কত পরিবর্তন এসেছে।
একটি ছোট্ট চাবি থেকে শুরু করে আজ আমরা একটি পুরো ইতিহাসের অংশীদার হয়েছি। অবিক এখনও মাঝে মাঝে আমার চুল আঁচড়িয়ে দেয়া। কিন্তু এখন সে বলে, মা, তোমার চুলে শুধু গুপ্তধনের চাবি ছিল না, ছিল আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদও। কি আমি হেসে বলি, হতেও পারে কি। আমাদের বাড়িতে এখন প্রতিদিন অনেক পর্যটক এবং গবেষক আসেন। তারা আমাদের পারিবারিক গল্প শুনতে চান। আমি সবার কাছে বলি, পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য। প্রফেসর বসুর লাইব্রেরি এখন আমাদের গ্রামেই স্থানান্তরিত করা হয়েছে। সেখানে একটি পাঠাগার এবং গবেষণাগার তৈরি করা হয়েছে। অবিক বলে, মা, দাদু এবং প্রফেসর বসু স্বপ্ন দেখেছিলেন এমন একটি গানের কেন্দ্রের গু। আমাদের এই সফলতার খবর শুনে দূরদূরান্ত থেকে অনেক মানুষ এসে আমাদের কাজে সাহায্য করতে চায়। আমরা সবাইকে স্বাগত জানাই, কারণ আমরা বিশ্বাস করি জ্ঞান ভাগাভাগি করলে বাড়ে। তিথি এখন স্কুলে তার ক্লাসমেটদের নিয়ে একটি ইতিহাস ক্লাব করেছে। তারা বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করে এবং গবেষণা করে। তিথি বলে, দিদি, আমাদের দেশে কত অজানা ইতিহাস লুকিয়ে আছে। রবীন্দ্র এখন একটি বই লিখছে আমাদের পারিবারিক অভিজ্ঞতা নিয়ে। তিনি বলেন, আমাদের গল্প অন্যদের অনুপ্রাণিত করবে তাদের নিজের পারিবারিক ইতিহাস খোঁজ করতে। আমি এখন বুঝতে পারি যে আমার চুলে লুকানো সেই চাবিটি শুধু একটি তিজোরির চাবি ছিল না। সেটি ছিল আমাদের পারিবারিক ঐতিহ্যের দরজার চাবি। সেই দরজা খুলে আমরা পেয়েছি অমূল্য সব স্মৃতি এবং দায়িত্ব। অবিক মাঝে মাঝে বলে, মা, তুমি কি জানো তোমার সেই ভিজা চুলের ঘটনা আমাদের জীবনে কত বড় পরিবর্তন এনেছে? আমি বলি, জীবনে কোনো ঘটনাটি কত বড় প্রভাব ফেলবে সেটা আগে থেকে বলা যায় না। আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে লুকিয়ে আছে অসাধারণ সব সম্ভাবনা। শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে চিনতে পারা এবং সেটিকে কাজে লাগানো। আজ যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াই, তখন মনে হয় যেন আমি শুধু চুলই আঁচড়াচ্ছি না, আঁচড়াচ্ছি আমাদের পারিবারিক ইতিহাসের প্রতিটি অধ্যায়। আমাদের গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন অভিজ্ঞতা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়ে চলেছে। অবিক, তিথি, রবীন্দ্র আর আমরা সবাই মিলে এগিয়ে চলেছি একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে, যেখানে আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের স্বপ্ন একসাথে মিলেমিশে একাকার।